উনি উঠে দাঁড়ালেই নাকি কাঁপুনি, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক সার্টিফিকেট দিলেন অমিত শাহ। বিজেপিতে তরঙ্গ। বাপের বেটা হলে ধরে দেখাও, বোলপুরের আইসিকে প্রকাশ্য হুমকি, চরের বেগে সাসপেন্ড টিএমসিপি নেতা। অপারেশন বাংলায় সেনার দরকার নেই, নেতাজি ইন্ডোর থেকে হুঙ্কার সুকান্তর, আমাদের কর্মীরাই যথেষ্ট। মুর্শিদাবাদ অশান্তি নিয়ে সরাসরি আঙুল তুললেন অমিত শাহ। টিএমসির তীব্র প্রতিক্রিয়া, ওরাই জানে দাঙ্গা কিভাবে হয়। গভীর রাতে ডোমকলে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ধারাবাহিক বোমাবাজি, আতঙ্কে এলাকা জুড়ে চাঞ্চল্য। মুর্শিদাবাদের 2 এলাকায় পুলিশের তল্লাশি অভিযান, উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, গুলি। বিহার যোগের সন্দেহে তৎপর গোয়েন্দা বিভাগ। 5 দিন বেড রেস্ট, মেডিকেল সার্টিফিকেট হাতে অনুব্রতর বিশেষ দূত হাজির এসডিপিও অফিসে, নাটক জমে উঠল। সিপিএম ছেড়ে তৃণমূলে, এবার কেরল উপনির্বাচনে ঘাসফুলের মুখ আনভার, নজরে গোটা দেশ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বাংলা বিধানসভায় যিনি উঠে দাঁড়াতেই দিদি ভয় পেয়ে যান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই সম্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই একটা বাক্যেই বিজেপির অন্দরে তো বটেই, অন্যান্য দলেও আগামী নির্বাচনের সমীকরণ তৈরির কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানেই বক্তব্যের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সম্বোধন করেন তিনি। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সম্বোধন করতে গিয়ে তিনি বলেন, আমার বন্ধু। বাংলা বিধানসভায় যিনি উঠে দাঁড়াতেই দিদি ভয় পেয়ে যান, এমন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি। এ কথা বলতেই উৎসাহে হৈ হৈ করে ওঠে স্টেডিয়ামে থাকা কয়েক হাজার বিজেপি নেতা কর্মী। আর অমিত শাহের এই একটি লাইন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটা নির্ধারিত করে দিল বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপিতে এখনও নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকে প্রায় 1 বছর ধরে জেলা সভাপতির পদে রয়েছেন সুকান্ত মজুমদার, যা দলের নীতির পরিপন্থী। সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সখ্য কারুর অজানা নয়। তাই অমিত শাহের এদিনের মন্তব্যের পর ভোটের আগে রাজ্য সভাপতি বদলের জল্পনায় পূর্ণচ্ছেদ পড়ল বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা থেকে সংগঠনের দায়িত্ব থাকবে সুকান্ত শুভেন্দু জুটির ওপরেই। এদিন অমিত শাহের কথায় তা স্পষ্ট হয়ে গেল। এর ফলে বিরোধীদেরও ভোটের আগে ঘুঁটি সাজাতে সুবিধা হবে। তিনি কেষ্ট ঘনিষ্ঠ, আরও সঠিকভাবে বলতে গেলে তিনি আসলে কেষ্ট অনুরাগী। তাই তো দল যখন চুপ, সেই সময়ও কেষ্টর পাশে দাঁড়াতে দেখা গেল বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউকে। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বোলপুরের আইসি লিটন হালদারকে বেলাগাম আক্রমণ তার। অবশ্য পরবর্তীতে সেই ভিডিও ডিলিট করে দেন তিনি। তাতেও বিশেষ সুফল হয় না, কারণ বীরভূম তথা বঙ্গ রাজনীতির অলিগলিতে ততক্ষণে ছড়িয়ে পড়েছে বিক্রমজিতের দৌরাত্ম্যের কথা। কিন্তু দল যে এখনো শেষ কথা, তাই সূর্য অস্ত যেতে শান্ত করে দেওয়া হলো এই কেষ্ট ঘনিষ্ঠকে। রবিবার বিকেল নাগাদ নিজের সমাজ মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউয়ের সাসপেন্ড লেটার পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 6 বছরের জন্য ছাত্র পরিষদ থেকে বিক্রমজিৎকে নিলম্বিত করেছেন তৃণমূল শিবির। দলীয় নীতির বাইরে গিয়ে অশ্রাব্য ভাষায় পুলিশ অফিসারকে অবমাননাকর মন্তব্যের জন্যই তার বিরুদ্ধে এ হেন পদক্ষেপ। ভাইরাল হওয়া ভিডিওয় ঠিক কী বলতে শোনা যায় এই ছাত্রনেতাকে? সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওয় শোনা যায়, লিটন হালদার নাম ধরে বলছি, বাপের বেটা তোমার যদি দম থাকে তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, টিএমসিপির বিরুদ্ধে এবং বীরভূমের সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর করে দেখাও। তুমি জানো তুমি কতটা দুর্নীতিপরায়ণ, কত লোকের থেকে টাকা নিয়েছো, নিজের সব সম্পত্তি অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিতে চেয়েছো। তোমরা ডালে ডালে চললে আমরা শিরা উপশিরায় চলি। লিটন হালদার, তুমি সরকারি কর্মচারী। আমি অন্যায় করে থাকলে শাস্তি দিও, কিন্তু তুমি যদি অন্যায় করো তাহলে এর শাস্তি বীরভূমেই পেতে হবে। পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে কোনো সেনাবাহিনী লাগবে না। ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী সমর্থকরাই অপারেশন বাংলা করবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক জামায়াত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পর এবার রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন সেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন তিনি। সেই সভা থেকেই সুকান্ত বলেন, প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে, তাতে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করবে আমার ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তারা, তারাই আপনাকে আপনার চেয়ার থেকে নামাবেন। সুকান্তর অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে কুৎসা করছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের অনুব্রত মণ্ডল, যিনি তৃণমূলেরই নেতা, তিনি পুলিশের বাড়ির বৌমায়ের সম্মান রাখতে পারছেন না। তার কথায় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা লাগে না যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মায়েদের ইজ্জত রাখতে পারেন না, তিনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন? এরকম মহিলার মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার অধিকার নেই। এদিনের সভামঞ্চ থেকে চাকরিহারাদের কথাও মনে করিয়ে দেন রাজ্য বিজেপি সভাপতি। বলেন, দেশ এগিয়ে চলেছে, অথচ হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি বাতিল হয়েছে, ওএমআর সিট পাওয়া যাচ্ছে না। সুকান্তের প্রতিশ্রুতি, ভারতীয় জনতা পার্টি সরকারে এলে প্রতি বছর এসএসসি হবে, পরীক্ষার সঙ্গে সঙ্গে সেই ওএমআর পরীক্ষার্থীদের দেওয়া হবে। কোনো দুর্নীতি হতে দেবে না ভারতীয় জনতা পার্টি। 10 মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন, সেই আবহে ইন্দোর থেকে সাংগঠনিক রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন অমিত শাহ। তার আগে নেতাকর্মীদের লড়াইয়ের জন্য তৈরি হতে বললেন সুকান্ত। জানালেন, এখন এক এবং একমাত্র লক্ষ্যই হওয়া উচিত আসন্ন বিধানসভা নির্বাচন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত এপ্রিলে উত্তাল হয়েছিল বাংলার মুর্শিদাবাদ, আজ পড়েছিল মালদাহেও। নেতাজি ইন্দোরের সভা থেকে সেই অশান্তির দায় রাজ্যের কাঁধেই চাপালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা দিল তৃণমূল। ঘাসফুল শিবিরের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, দাঙ্গা কিভাবে হয় ওরাই সেটা ভালো জানে। দিন 2 আগে বঙ্গ সফরে এসে 26 বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 29 মে আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে যথেচ্ছ আক্রমণ শোনা গিয়েছিল তার গলায়। আর রবিবার সেই সুরই আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নেতাজি ইন্ডোরের সভায় শাহের মুখে শোনা গেল মালদা মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মালদা মুর্শিদাবাদে স্টেট স্পন্সর্ড অশান্তি হয়েছে। তিনি আরও ব্যাখ্যা করে বললেন, মুর্শিদাবাদের হিংসার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে বারবার রাজ্যকে বিএসএফ মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরামর্শ ফিরিয়ে দেয় রাজ্য। এরপরই শাহ বলেন, আমাদের এক কর্মকর্তা হাইকোর্টে গেলেন বলেই বিএসএফএল হিন্দুরা বাঁচল। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেভাবে বাংলার মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসায় যুক্ত ছিলেন এর দায় রাজ্যের। রাজ্যের এই পরিস্থিতিতেও সরকার ভোট ব্যাংকের কথা ভেবেছে বলেও খোঁচা দিয়েছেন শাহ। এর পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বললেন, বিজেপি কি করতে পারে তার স্পষ্ট ধারণা আমাদের আছে, আর কিভাবে দাঙ্গা হয় ওরাই সব থেকে ভালো জানে। ফের ডোমকলে উত্তেজনা। তৃণমূলের টাউন সভাপতি কামরুজ্জামান সরকারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তার বাড়ির জেনারেটরের ঘর লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। রবিবার সকালে পুলিশে অভিযোগ জানান তিনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুষ্কৃতীরা টাউন তৃণমূল সভাপতির বাড়ির গেটের কাছে জেনারেটরের ঘরের দেয়ালে বোমাবাজি করেছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা। স্থানীয়দের অনুমান, প্রাণনাশের জন্য নয়, ভয় দেখানোর জন্যই এই বোমাবাজি। প্রাণনাশের চেষ্টা করা হলে সভাপতির ঘর লক্ষ্য করে বোমা মারা হতো। তা যখন হয়নি, বুঝতে হবে ভয় দেখানোর জন্যই এই বোমাবাজি। আরও অনুমান, এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য এই বোমাবাজি। কামরুজ্জামান বলেন, আমাকে ভয় দেখানোর জন্য দুষ্কৃতীরা ওই সকেট ফাটিয়েছে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে সকেট বোমার খোল উদ্ধার করে তারা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। টাউন সভাপতি আরও জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু বোমার শব্দ শুনতে পারেননি। তবে তার ছেলেরা শব্দ শুনে বাইরে বেরিয়ে এসেছিলেন।
তবে কাউকে বা বিশেষ কিছু দেখতে না পেরে গাড়ির টায়ার ফেটেছে ভেবে ঘরে চলে আসেন, কিন্তু সকালে বুঝতে পারেন বোমাবাজি করা হয়েছে। তিনি বলেন, সকালে নামাজ শেষে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাওয়ার সময় সবাই বোমাবাজির আলোচনা করছিল। বাড়ি ফিরে দেখি সকেটের খোল পড়ে আছে। তখন পুলিশে খবর দেওয়া হয়। ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কার্তিক চাকি জানান, পরিস্থিতি ভালো লাগছে না, মনে হচ্ছে ডোমকল যেন আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও উঠে আসছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র, গুলি সহ 6 দুষ্কৃতী পাকড়াও মুর্শিদাবাদে। জেলার 2 পৃথক জায়গা বহরমপুর এবং সাগরপাড়ায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে বিহার জিতের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মুর্শিদাবাদ পুলিশের সোশ্যাল অপারেশন গ্রুপ এবং সাগরপাড়া থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালায়। সাগরপাড়া থানার চারাবরতলা এলাকায় অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে এই অভিযানের কথা জানান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ। ধৃতদের নাম গিয়াসউদ্দিন শেখ, মুকলেশুর মণ্ডল, মারুফ শেখ এবং মিনারুল শেখ। পুলিশ জানিয়েছে, ধৃতদের থেকে 3টি অত্যাধুনিক 7mm পিস্তল, একটি পাইপগান, 6টি ম্যাগাজিন, 15টি 7mm কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 2টি বাইকও। গ্রেপ্তারির পর ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল তা জানার চেষ্টা চলছে। শুধু সাগরপাড়া নয়, শনিবার রাতে বহরমপুর থানা এলাকাতেও অভিযান চালিয়ে 2 আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে 5টি 7mm পিস্তল, 10টি ম্যাগাজিন এবং 25 রাউন্ড কার্তুজ। ধৃতদের মধ্যে আবু হেনা নামের বাড়ি মালদাহের বৈষ্ণবনগরে, অপর অভিযুক্ত শেখ সারিফুলের বাড়ি মুর্শিদাবাদের রানিনগড়ে। ওই 2 যুবক অস্ত্র কার্তুজ নিয়ে বহরমপুরের ফরাসডাঙ্গা এলাকা দিয়ে রানিনগড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দলের কড়া নজরে অনুব্রত মণ্ডল। দলের চাপে প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমাও চাইতে হয়েছে বীরভূমের এই দাপুটে নেতাকে। এমনকি ক্ষমা প্রার্থনা করে ভিডিও বার্তাও দেন তিনি। জানান, ঘুমের আগে ওষুধ খান, সেই ওষুধের রেশেই এসব বলে ফেলেছেন। এদিকে সেই ক্ষমা চাওয়ার ভিডিও সামনে আসার 72 ঘন্টার মধ্যেই নয়া দাবি অনুব্রত ঘনিষ্ঠ দেবব্রত সরকার ওরফে গগন সরকারের গলায়। অনুব্রত ছায়াসঙ্গী গগনের দাবি, যে মন্তব্য নিয়ে এত শোরগোল তা আসলে অনুব্রত নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারিগরি। বোলপুর থানার আইসিকে গালমন্দ করে 2 দিন আগেই পুলিশের চিঠি খেয়েছেন অনুব্রত মণ্ডল। থানার হাজিরা দিতে বলা হয়েছে তাকে। যদিও শনিবার রবিবার পরপর 2 দিন সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন শরীর খারাপের কথা বলে। এমনও সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে চিকিৎসক 5 দিনের জন্য বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। সেই মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে এসডিপিওর কাছে। সেই কারণেই নাকি তিনি হাজিরা দিতে পারেননি। আর এসবের মধ্যেই রবিবার সকালে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এসে এআই ক্রিয়েটেড অডিও তত্ত্ব তুলে ধরেন গগন। এরপরেই এই ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদি অডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়, তাহলে তা বলতে 72 ঘন্টার সময় লাগলো কেন? যদি অনুব্রত মণ্ডল কোনো দোষ না করে থাকেন, তাহলে তিনি দলের কাছে লিখিতভাবে ও ভিডিও বার্তা দিয়ে ক্ষমা প্রার্থনাই বা করলেন কেন? তাছাড়া যদি এআই দিয়ে এই অডিও ক্লিপ তৈরি হয়, তা অনুব্রত মণ্ডল নিজে কেন বললেন না বা ক্ষমা প্রার্থনার চিঠিতেও কেন উল্লেখ করলেন না? আর এ নিয়ে বলার জন্য এত লোক থাকতে হঠাৎ গগন সরকারকেই বা সামনে ঠেলে দেওয়া হলো কেন? জানা গিয়েছে, দেবব্রত সরকার ওরফে গগন একসময় বিশ্বভারতী তৃণমূল ইউনিটের দায়িত্ব সামলাতেন। বর্তমানে তিনি শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গীও। তিহার থেকে অনুব্রত ফিরে আসার পর থেকে প্রায় সর্বক্ষণই অনুব্রতর সঙ্গে দেখা যায় তাকে। যে কোনো মিটিং মিছিলেও অনুব্রতর সঙ্গেই থাকেন তিনি। অনেকেই বলছেন, আপাতত অনুব্রতর ভরসার লোক এই গগন সরকার। পিনরাই বিজয়ের একচেটিয়া আধিপত্যে বিরক্ত হয়ে সিপিএম ছেড়ে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছিলেন কেরলের নীলাম্বুরের সিপিএম বিধায়ক পিভি আনভার। তাকেই কেরলের উপনির্বাচনে প্রার্থী করলেন তৃণমূল সুপ্রিমো। রবিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে এই সংক্রান্ত খবর ঘোষণা করা হয়েছে। নিজের কেন্দ্র নীলাম্বুরেই লড়বেন পিভি আনভার। আগামী 19শে জুন উপনির্বাচন, 23 তারিখ ফল প্রকাশ।
ঠিক মাস 6 আগে জানুয়ারিতে দল বদল করেছিলেন পিভি আনভার। কেরলের রাজনৈতিক অন্দরে পরিচিত মুখ পিভি আনভার শুরুতে সিপিএমেই ছিলেন, ভোটে জিতে বিধায়ক হন। তারপর পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে সরব হন তিনি, আর তাতেই শাসক দলের রোষানলে পড়েন। পিনারাই বিজয়ন সরকার তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর নীলাম্বুর কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোটে লড়ে যেতেন। শোনা যায় কেরলের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে গত বছর থেকেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন পিভি আনভার। সেই মতো গত 10ই জানুয়ারি থেকে তার নতুন পরিচয় হয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল শিবিরের উত্তরীয় পরে পতাকা হাতে দলে যোগ দেওয়ার পর তার প্রতিক্রিয়া ছিল, পিনারাই জামানার শেষ দেখতে চাই। বাম বিরোধী অভিজ্ঞ রাজনীতিবিদ আনভারকে বড় দায়িত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দক্ষিণ ভারতে তৃণমূলের সংগঠন বিস্তারে আহ্বায়ক পদে বসানো হয় তাকে, আর 6 মাস পর কেরল উপনির্বাচনে তাকেই প্রার্থী করা হলো। রবিবার সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করা হয়েছে। আনভার জিতলে এই প্রথম দাক্ষিণাত্যে ফুটবে ঘাসফুল। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।